হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা ঢাকায় থাকি তাদের কমন একটা সমস্যা যে ঢাকার ভিতরে ঘোরার মতো কোনো প্লেস নাই। যেখানে যান জ্যাম, নয় রমনা, নয় ঢাকা ভার্সিটি এসি, বা আমি আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা নিয়ে যাব যেখানে আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। এখন আমি রয়েছি আগারগাঁও রেল স্টেশনে। তো আমার যাত্রাটা শুরু হচ্ছে আগারগাঁও রেল স্টেশনের থেকে মাত্র 50 টাকায়। হ্যাঁ, ইয়েস, আপনি ঠিক শুনছেন, মাত্র 50 টাকায় এত সুন্দর পরিবেশ, পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব ঘুরে আসতে পারেন নিরাপদে। কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার থার্ড পার্টি মানুষের হ্যারাসমেন্ট নাই। এত সুন্দর একটা জায়গা। সো আমি এখন রয়েছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। আর যতগুলো মেট্রো আছে এই পর্যন্ত আমার দেখা, ঢাকার এই ভিতরে হচ্ছে আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশন অন্যতম। তো অলরেডি আমি চলে আসছি বাংলাদেশ এয়ার মিউজিয়ামে, বিমান জাদুঘরের সামনে রয়েছে। এটা হচ্ছে বিমান জাদুঘরের গেটটা। আর এই হচ্ছে বিমান জাদুঘর লবি। অবশ্যই আমরা অলরেডি চলে আসছি বিমান জাদুঘরে। হচ্ছে দেখা যাচ্ছে ওদের এখানে আগারগাঁওতে, যে আমি যখন দেখেছিলাম যে মেট্রো স্টেশন এর পাশে অবস্থিত আগারগাঁও। আর আগারগাঁও হচ্ছে পুরাতন বিমান জাদুঘর। সো এটা এখন জাদুঘরে পরিণত হয়েছে। জাস্ট একটু দেখাই, প্রত্যেকটা জায়গায় টিকিটের ব্যবস্থা আছে। আপনি যদি এখানে উঠেন, এরকম ব্যায়াম করা ট্রাই করেন, এখানে টিকিট রয়েছে। এইখানে জনপ্রতি এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, অর্থাৎ বিমান জাদুঘরে আপনাকে আসতে হলে এন্ট্রি দিতে হবে হচ্ছে 50 টাকা করে। এইখানে রয়েছে পুরাতন দিনের যে বিমানগুলো, যেগুলো এখন চলে না, সেইগুলা আমাদের দর্শক বা আমরা যারা ভ্রমণ পিপাসু আছে আমাদের জন্য হচ্ছে এখানে রয়েছে। এখানে একটা টিকিটের বিনিময়ে আমরা চলে এয়ারক্রাফট, তারপরে হচ্ছে আপনার এখানে হেলিকপ্টারে যাইতে পারবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আপনি ঢাকার ভিতরে ভালো একটা নিরিবিলি এবং হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে, একটা নিরাপদ এবং ভালো একটা হচ্ছে ভ্রমণের স্থান হিসেবে হইতে পারে বিমান জাদুঘর। ঈদের সময় আসতেছে, ঈদের সময় ঢাকায় আছেন, কোথায় যাবেন বুঝতেছেন না, ভালো কোনো প্লেস পাচ্ছেন না, মানুষ বেশি, বাট পরিবেশটা ভালো না, তাদের জন্য হচ্ছে বিমান জাদুঘরটা অবশ্যই সাজেশন থাকবে। চাইলে বিমান জাদুঘরটা ঘুরে যেতে পারেন। আমরা টিকিট নিয়ে প্রত্যেকটা ইয়েতে উঠবো, উঠে উঠে ঘুরবো এবং দেখাবো আপনাদের ভিতরে অবস্থা। একঘেয়েমি জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, অথবা বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে কাটাতে চান কিছু অবিস্মরণীয় মুহূর্ত? দিগন্তের শুভ্রতা ট্রাভেলস আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের পেশাদার টিমের মাধ্যমে আমরা তৈরি করেছি এমন কিছু ভ্রমণ পরিকল্পনা যা শুধু আপনার ভ্রমণকে আনন্দদায়কই করবে না, বরং স্মৃতিময় করে তুলবে। আপনি চাইলে আপনার নিজের পছন্দমতো কাস্টমাইজও করতে পারবেন আপনার ট্যুর। আমাদের ভ্রমণ সেবায় রয়েছে ডে ট্যুর, কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুর, হানিমুন স্পেশাল, স্কুল কলেজ পিকনিক এবং আরও অনেক কিছু। আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি একটি নিরাপদ, আরামদায়ক ও আকর্ষণীয় ভ্রমণের। বিশেষ ছাড়ে ট্যুর বুকিং করতে ভিজিট করুন www.digontershubhrota.com বা সরাসরি কল করুন আমাদের নম্বরে। আপনার স্মৃতিগুলো ধরে রাখুন আমাদের সাথে। দিগন্তের শুভ্রতা ট্রাভেলস, আপনার ট্যুর আমাদের দায়িত্ব। আমরা এখন প্রথমে হচ্ছে হেলিকপ্টারটা উঠবো। সো হেলিকপ্টার এখান থেকে উঠতে গেলে প্রত্যেকটা মানে বিমান বলেন বা হেলিকপ্টার বলেন, প্রত্যেকটার সামনে টিকিট কাউন্টার আছে। সো এখান থেকে টিকিট কেটে আমাদের কিন্তু যেতে হবে, টিকিট ছাড়া কিন্তু কোনোটার ভিতরে যাওয়া পসিবল না। সো এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে চলে যেতে হবে হচ্ছে এই হেলিকপ্টারে। সো আমরা প্রথমে আজকের আমাদের এয়ার মিউজিয়ামের প্রথম যে আমরা ইয়াতে যাব, ঘুরতে ঢুকতে যাব, দেখতে যাব আসলে কেমন, সেটা হচ্ছে হেলিকপ্টার। এই হেলিকপ্টার যখন দাঁড়িয়ে রয়েছে, আমরা অলরেডি হেলিকপ্টারটা ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি সামনে এই 001 এই বিমানটাতে উঠবো। সো এই বিমানটাতে উঠবো, দেখবো কেমন কি, জাস্ট ঘুরাই দেখাই। পরিবেশটা এত সুন্দর, বাচ্চাদের নিয়ে বা আপনি আপনার পরিজন ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট একটা জায়গা, নিরাপদ এবং নিরিবিলি। পরিবেশটা খুব সুন্দর। আসলে ভিডিওতে এতটা সুন্দর লাগবে না যতটুকু আপনি সচক্ষে পড়বে। সো এটা যেমন দেখা যাচ্ছে, এই হেলিকপ্টারটা ইন্ডিয়ান একটা হেলিকপ্টার, এইটা আপাতত বন্ধ রয়েছে। তো এটা সম্পর্কে যদি একটু দেখি, যেমন হচ্ছে এমআই হেলিকপ্টার 4। আর এমআই হেলিকপ্টার 4টা সম্পর্কে যদি একটু ডিটেলস দেখার ট্রাই করি,
এটা কারিগর বা এটা হচ্ছে আপনার 520 কিলোমিটার সর্বোচ্চ দূরত্বতে গিয়েছিল, আর সর্বোচ্চ উচ্চতা উঠছিল 18,000 ফুট। সো এমআই হেলিকপ্টার সাধারণত ভারতের সেনাবাহিনীতে ব্যাটালিয়ন একটি হেলিকপ্টার ছিল, যেটা স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। সো এই হেলিকপ্টারটা কিন্তু যুদ্ধের সময় ব্যবহার হয়েছে, যেটা হচ্ছে Z241D1। আমি সামনের দিকে একটু যাই। আচ্ছা, আমরা এখন এই প্লেনটাতে উঠবো। সো এয়ারক্রাফটে ওঠার আগে আমি যদি এয়ারক্রাফটে একটু দেখি, এন্ড 24 বিমান বলাকা, যেটা আমি দেখেছিলাম 1973 সালে। এটা প্রাইম মিনিস্টার, অর্থাৎ 1973 সালে যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তার জন্য ব্যবহৃত হতো সাধারণত। তো এই বলাকাটা রাশিয়ান তৈরি, 1973 সালে বলাকা নামে সংযোজিত করে বিমানটি সরকারি মহামান্য রাষ্ট্রপতির জন্য এবং মহামান্য প্রধানমন্ত্রীর জন্য ব্যবহৃত হতো। সো জাস্ট দেখায় আপনাদের, এইটাইতে করে দেখা যাচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, মেবি উনি ব্যবহার করছেন ওই সময় রাষ্ট্রপতি যে ছিলেন বা প্রধানমন্ত্রী। তো জাস্ট একটু দেখাই, এটাতে যাই, ভিতরটা দেখাই আপনাদেরকে। এখন যদি আমি বলাকার ভিতরে যাই, আপনাদের দেখাই ভিতরে এয়ারক্রাফটটা। সো এইখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমান বা ওই টাইমে যে প্রধানমন্ত্রী ছিলেন বা দেখা যাচ্ছে ওই টাইমে যে রাষ্ট্রপতি, তারা কিন্তু এই বিমানটাতেই করে দেখা যায় যাওয়া আসা করতেন। সো আমি কিন্তু সেই বলাকা বিমানে চলে আসছি। সো এই হচ্ছে সেই বলাকা বিমান। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি টিকিট কেটে কিন্তু যেতে পারবেন, আসতে পারবেন, এবং 30 টাকার বিনিময়ে প্রত্যেকটা বিমান, প্রত্যেকটা ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে সেই পাইলটের জায়গা। সো আপনি নিজের যদি একদিনের বা কিছু সময় পাইলট হতে চান তাহলে এখানে আসতে পারেন, বসতে পারেন। সো যারা যার বিমান সচক্ষে দেখা হয়নি তাদের জন্য এই পাইলটে বিমান জাদুঘর। জাস্ট দেখেন কি অবস্থা। ব্রেক, এগুলো কি গিয়ার মেবি, আর ওটাতে হচ্ছে বাম ডাইন। মাথা ঘুরাইতেছে যারা হচ্ছে এয়ার ডিফেন্সে নাই, তারা দেখলে সাধারণত মাথা ঘোরাবেই, যে অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনি চলে আসছি এখন বলাকা এয়ারক্রাফটে। সো বলাকা এয়ারক্রাফটটা কিন্তু সাধারণত 1973 সালে দেখা যাচ্ছে ওই সময়কার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যে ছিলেন তারা কিন্তু সাধারণত ব্যবহার করতেন। এটি একটি রাশিয়ান তৈরি এয়ারক্রাফট, আর এটি দেখা যাচ্ছে ওই সময়কার, অর্থাৎ যদি আমি হিসাব করি ওই সময়কার মেবি শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। সো উনি কিন্তু এটা ব্যবহার করতেন। উনি যেটা ব্যবহার করতেন সেটা কিন্তু আমরাও ব্যবহার করতে পারি মাত্র 30 টাকা বিনিময়ে। আপনি চাইলে 30 টাকার বিনিময়ে এই বিমানে আপনি বসতে পারবেন এবং এসির ব্যবস্থা আছে। বাট আমরা কিন্তু এখন বলাকা এয়ারক্রাফট থেকে বের হয়ে আসলাম। এখন বের হয়ে এসে আমরা চলে আসছি MI-8 MI-8 হেলিকপ্টারটিতে। সো এই MI-8 হেলিকপ্টারটি সম্পর্কে যদি একটু পড়ার চেষ্টা করি, এটা রাশিয়ান তৈরি হেলিকপ্টার, যেটা কিনা 1972 সালে বাংলাদেশ বিমানে সংযুক্ত হয়েছে। আচ্ছা, এটা আকাশ থেকে স্থলে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো, সেটা তো খুব ভালো। 1997 সাল পর্যন্ত সর্বোচ্চ ব্যবহৃত হয়েছে। আর এইটা যদি 1997 সাল পর্যন্ত ব্যবহৃত হয়, জাস্ট এটার অবস্থা দেখেন। এটার অবস্থা মারাত্মক সিরিয়াস, অনেক আগের। বোঝাই যাচ্ছে, দেখাচ্ছে পলিথিন দিয়া বা হচ্ছে আপনার এটাকে কি বলে, পেপার দিয়ে ঢেকে রাখছে। এটাতে ওঠার মতো কোনো অপশন নাই। এটার অবস্থা ধ্বজভঙ্গ অবস্থা। এটা বাংলাদেশ বিমানের, সো এটা বিমান লিখে রাখছে বিমান বাহিনী। জাস্ট এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে 401। আমি যদি সামনে আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে ফাইটার বিমান। তো ফাইটার বিমানগুলোর দিকে যদি আমি যাই, সো আপনাদেরকে যদি দেখানোর ট্রাই করি, এই বিমানগুলো যেমন দেখাচ্ছে এখানে বলা আছে যদি বিমানে ওঠা ও বসা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, এই বিমানগুলোতে যেহেতু টিকিট নেই এবং এই বিমানগুলোতে আপনার সাধারণ জনগণদের জন্য না, সো এই বিমানে যদি আপনি ওঠেন তাহলে জরিমানা দিতে হবে। সো জরিমানা হচ্ছে 500 টাকা জরিমানা। আচ্ছা, এইটা হচ্ছে এস এফ 25C গ্লাইডার। সো এটা জার্মানি নির্মিত একটি গ্লাইডার। 1982 সালে এই বিমানটি বাংলাদেশে বাহিনীতে যুক্ত হয় এবং 1982 থেকে 97, অর্থাৎ 15 বছর বাংলাদেশি বিমান বাহিনীতে সার্ভিস দেয়। এটাতে আরোহণ করা যায় হচ্ছে 2 জন, আর এটা দৈর্ঘ্য হচ্ছে এত, সর্বোচ্চ গতি 190 কিলোমিটার বেগে এবং সর্বদূরত্ব 7,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারত। সো SF-25 গ্লাইডারটি 1982 সালে বাংলাদেশ বাহিনীতে যুক্ত হয় এবং 1997 সাল পর্যন্ত
বাংলাদেশ বাহিনীতে সার্ভিস প্রোভাইড করে। এখন P-60 একটি প্রশিক্ষণ বিমান, যেটা কিনা যদি আমি একটু জাস্ট দেখাই বিমানটা। সো এটা কিন্তু আগে আমাদের বিমান বাহিনীতে এজ এ প্রশিক্ষণ বিমান হিসেবে ছিল। সো বিমান সম্পর্কে এখানে অনেক সুন্দর করে লেখা আছে। এটি চীনের তৈরি বিমান, 1985 সালে বাংলাদেশি বিমান বাহিনীতে যুক্ত হয় এবং এটি মূলত হচ্ছে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এই বিমানটি 1960 সালে তৈরি করা হয়, কিন্তু এইখানে কোনো জায়গায় উল্লেখ নেই এই বিমান বাহিনীতে কতদিন পর্যন্ত এটি সার্ভিস দেয়। সো এই বিমানটি জাস্ট আমাদের যারা বিমান বাহিনীতে রয়েছেন তাদেরকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। আর এটি একটি চীনের তৈরি বিমান, আর এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 101। এখন এখানে দেখা যাচ্ছে বলে দিচ্ছে যে ককপিটে ছবিও তোলা সবার জন্য উন্মুক্ত এবং সাময়িক অসাময়িক, অর্থাৎ যদি আপনি সিভিলিয়ান হন তাহলে 30 টাকা, ডিফেন্স অর্থাৎ ডিফেন্স যদি আপনার হয়ে থাকেন তাহলে হচ্ছে 15 টাকা দিয়ে আপনি টিকিট কেটে আপনি দেখা যাচ্ছে এই বিমানটা ফোগা CM-170 প্রশিক্ষণ বিমানটিতে আপনি উঠতে পারবেন এবং হচ্ছে এটা রাইড না ট্রাই করতে পারবেন। সো এটা রাইড নিলে কেমন ফিল হতো সেটাও আপনি পাবেন। সো ফোগা CM-170 এটা সম্পর্কে যদি একটু বলি ম্যাজিস্টার, এটি ফ্রান্সের তৈরি বিমানটি এবং বিমানটি 1987 সালে বাংলাদেশের বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং 1977 থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশে পাইলট জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয়। এটি কিন্তু 1952 সালে তৈরি করা হয় এবং বিমানটি 1977 সাল থেকে 97 পর্যন্ত অর্থাৎ 20 বছর বাংলাদেশে বিমান বাহিনীতে সার্ভিস প্রদান করে। জাস্ট একটু দেখাই, জাস্ট যদি আপনি ঘুরে দেখেন, এটার নাম্বার হচ্ছে 061। জাস্ট দেখেন। সো এইটা পাইলট জেট হিসেবে এটা দ্বারাও কিন্তু প্রশিক্ষণ বিমান হিসেবে ফোগা 6CM সম্ভবত নামটা। সো জাস্ট দেখেন, আমি যদি এর পরেরটা যাই যেটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে 104, আসলে 104 সিরিয়াল নাম্বারটা কি সেটা আমি ক্লিয়ার না। সো জাস্ট একটু দেখে আপনাদের, এটা হচ্ছে সেই ফোগা CM-170 ম্যাজিস্ট্রেট। আর এটিও কিন্তু ফ্রান্সের তৈরি এবং এটিও 1977 সালে কিন্তু যুক্ত হয়। অর্থাৎ এই বিমানটি আর ওই বিমানটি দুইটাই কিন্তু দেখাচ্ছে ফোগা CM আর ফোগা ওইটাও CM, দুইটাই কিন্তু এক এবং দুইটাই 1952 সালে তৈরি করা হয়। সো এখানে কিন্তু বলা আছে বিমানে ওঠা বসা সম্পূর্ণ নিষেধ, অর্থাৎ যে বিমানগুলোতে দেখা যাচ্ছে ওঠা বসা যায় না, সো সেগুলো যদি আপনি স্পর্শ করাও নিষেধ, ওঠা বসা এবং স্পর্শ করলে 500 টাকা জরিমানা করতে হবে। সো 500 টাকা জরিমানা না করলে যেই বিমানগুলোতে টিকিটের ব্যবস্থা আছে সেই বিমানগুলো ওঠাটাই বেস্ট। সো আমি যদি দেখাই যে এই বিমানটা কিন্তু ওঠা যাবে, কারণ এখানে দেখেন একজন সামরিক বাহিনীর লোক থাকবেন যিনি কেন টিকিট সেল করবেন আপনাদের কাছে। সো সিভিল অর্থাৎ সামরিক বাহিনীর যারা আছেন তাদের জন্য 15 টাকা, বেসামরিকের জন্য 30 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে T-37 প্রশিক্ষণ বিমান। এটা 1954 সালে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি 1996 সালে বাংলাদেশি বিমান বাহিনীতে যুক্ত হয় এবং 1996 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান একাডেমিতে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। আর বিমানটিতে কিন্তু দেখেন সর্বোচ্চ 2 জন বসা যেত। এটা 1500 কিলোমিটার দূরত্ব যেতে পারতো সর্বোচ্চ। জাস্ট জাস্ট আমি বিমানটা সামনে যে দেখাই, এটা হচ্ছে T-37। সো এই হচ্ছে T-37 বিমানটি এবং বিমানটি আপনি চাইলে কিন্তু এটা রাইট মানে উঠতে পারবেন। সো উঠতে গেলে কিন্তু আপনাকে গুনতে হবে 30 টাকা। আপনি যদি বেসামরিক হন আমার মতো তাহলে গুনতে হবে 30 টাকা। যদি আপনি সামরিক হন অর্থাৎ সিভিল ডিফেন্সের লোক হয়ে থাকেন তাহলে আপনি গুনতে হবে মাত্র 15 টাকা। সো আমি মনে করি কি আপনারা এই রমনা পার্ক এইসব জায়গা না ঘুরে দেখার মতো বিমান জাদুঘরটা অবশ্যই আসতে পারেন। ঈদ মৌসুমে হোক, নন সিজনে, ঈদ মৌসুমে হোক, মৌসুম ছাড়া হোক, শুক্রবার হোক, শনিবার হোক, যে সময় আপনি পান পরিবার নিয়ে আসতে পারেন। আমরা এখন এই সাইডের অংশটা দেখব। সো দেখা যাচ্ছে এত বিমান বা এত প্লেন রয়েছে এখানে, আপনি ঘুরা কুল পাবেন না। জাস্ট এইখানে দেখেন, এখানে লেখা আছে এখানে কি কি আছে: বাম্পার কার 70, সুইং চেয়ার, গেমিং জোন ইত্যাদি দেখা যাচ্ছে। 130 বিমান রেস্টুরেন্ট।
সো বিমান এখানে কি কি আছে এই সাইডে সব বলে দিছে বা এখানে নির্দেশনা দেওয়া আছে। সো জাস্ট আমি দেখাই, এখানে কিন্তু রয়েছে এই বিমানটি, এটাতে কিন্তু দেখাচ্ছে এটা হচ্ছে মিগ 21 এফ এল যুদ্ধ বিমান। এটাতে কিন্তু আপনি উঠতে পারবেন না, বাট এটার সম্পর্কে যদি একটু বলার ট্রাই করি, এটা মিগ 21 এফ এল যুদ্ধ বিমানটি 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত হয়। আচ্ছা, ভারতীয় বিমান বাহিনী এটিকে স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও আক্রমণে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এই বিমানটি কিন্তু যুদ্ধের বিমান। সো যুদ্ধের যারা একটু দেখতে চান বিমান, এটা কিন্তু সেই মিগ 21 এফ এল যুদ্ধ বিমান, যেটি কিন্তু যুদ্ধের সময় ব্যবহৃত হইতো ভারত বাংলাদেশের হয়ে যখন যুদ্ধ করছে, তখন এটি কিন্তু বাংলাদেশের আকাশ সীমায় ছিল। So, এখন আমি জাস্ট এইখানে এইটাতে আপনি উঠতে পারবেন। এটা হচ্ছে এয়ারক্রাফট, এটা হচ্ছে ডিএসসি আদার্স। ও এটাতে আপনি উঠতে পারবেন ভ্যালুয়েবল ক্রু, যেমন দেখেন এখানে ভ্যালুয়েবল ক্রু হিসেবে তারা ছিল। তো এটি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বিমানটি বাংলাদেশকে প্রদান করে এবং কানাডার তৈরি। আচ্ছা, এটা যুদ্ধের বিমান এবং এটা গিফট পাওয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিমানটি দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিশ্রম করে এই বিমানটিকে মেরামত বিমানে রূপান্তরিত করে, যার ফলে বিমানটি 3 ডিসেম্বর 1971 সালে আকাশ থেকে আক্রমণের মাধ্যমে ইস্টার্ন তেল শোধনাগার এবং চট্টগ্রাম বন্দরে সফল অভিযান পরিচালনা করে। মাশাআল্লাহ। সো এই বিমানটা যুদ্ধের বিমান এবং যে বিমানটিকে ভারত আমাদেরকে উপহার হিসেবে দেয়, এবং এটি হচ্ছে কানাডার তৈরি। আচ্ছা, এই বিমানটি কিন্তু কানাডার তৈরি। আর এই বিমানে করে কিন্তু যুদ্ধে বাংলাদেশে যেমন চট্টগ্রাম বন্দর, আরো একটা জায়গা, সেই সেই জায়গাটার নাম আমার খেয়াল আসতেছে না। তো সেই জায়গাতে আক্রমণ করা হয় ভারত বাংলাদেশে হয়ে, এবং পরবর্তীতে ভারত সরকার বাংলাদেশকে এই বিমানটি আহ, দিয়ে দেয়। সো এই যে এয়ারক্রাফট বা বিমান যেটাই বলেন না কেন, এটার অবস্থা বেশি সুবিধা না, বাট দেখার মতো অনেক সুন্দর এবং দেখার মতো অনেক কিছুই আছে। আচ্ছা, এইটা হচ্ছে F-35 প্রশিক্ষণ বিমান। এই বিমানটা কিন্তু চায়নার তৈরি, অর্থাৎ চীনের তৈরি। বিমানটি বাংলাদেশ বাহিনীতে 1981 সালের এপ্রিল মাসে প্রথম উড্ডয়ন করে এবং 1956 সালে এটি তৈরি করা হয়। আর এই বিমানটি যুদ্ধ বিমান বা বৈমানিকদের প্রশিক্ষণ, অর্থাৎ যুদ্ধ বিমানে যারা বৈমানিক তাদের প্রশিক্ষণের জন্য ইউজ করা হতো। এবং এইটি সর্বশেষ 1986 সালে সর্বশেষ ফেব্রুয়ারি মাসে উড্ডয়ন করে। অর্থাৎ এটার হচ্ছে মেয়াদকাল ছিল, আমি যদি ধরি, 1981 থেকে 86, অর্থাৎ 5 বছরের মতো এটা মেয়াদকাল ছিল। আমি যদি সামনের দিকে দেখি, এখানে অনেক পরিমাণে দেখা যাচ্ছে বিমান, যুদ্ধ বিমান রয়েছে। সো আপনি আসলে কিন্তু বোর হওয়ার কোনো চান্স নেই, দেখে করে নিতে পারবেন না। সো যখনই আসবেন হাতে একটা ভালো একটা সময় নিয়ে আসবেন। যেমন এটা হচ্ছে মিগ 21 যুদ্ধ বিমান, এটিও কিন্তু রাশিয়ান তৈরি বিমানটি। আর এই বিমানটিও দেখা যাচ্ছে আপনার বাংলাদেশি বিমানে সংযুক্ত হয় শব্দের থেকে 2-1 গুণ বেশি গতিসম্পন্ন বিমান। জাস্ট চিন্তা করুন, ওই সময়ে 1973-এর দিকে 2-1 গুণ, অর্থাৎ শব্দের থেকে 2-1 গুণ বেশি গতিসম্পন্ন ছিল। আর বিমানটি 1973 থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশ বাহিনীতে সার্ভিস প্রদান করে, এবং বিমানটি তৈরি করা হয়েছিল 1969 সালে। অর্থাৎ বিমানটির আপনার উড্ডয়ন কাল ছিল হচ্ছে 20 বছরের মতো। আমি জাস্ট দেখাই, এখানে যে বলা আছে, যেই বিমানগুলোর সামনে দেখবেন লেখা থাকবে যেখানে বসা বা ধরা নিষেধ, সো এইগুলো থেকে বিরত থাকেন, কারণ দেখার মতো অনেক সুন্দর সুন্দর বিমান বা অনেক সুন্দর সুন্দর আপনার জিনিস আছে। সো এটা হচ্ছে সেই মিগ 21 প্রশিক্ষণ বিমান, আরো একটি প্রশিক্ষণ বিমান। সো এখানে দেখা যাচ্ছে মিগ 21-এর বিমানগুলোই বেশিরভাগ। সো আমি এখানে আপনাদের দেখাই। সো এইগুলা দেখাচ্ছে সম্ভবত ইঞ্জিন। সো এইগুলো হচ্ছে আপনার বাংলাদেশ মিউজিয়ামে দেখাচ্ছে এটা। এই ইঞ্জিনটি ইউনাইটেড কিংডম দ্বারা ইঞ্জিনটি প্রথম চালনা করা হয় 1987 সালে। এটি টার্বোজেট একক সম্পন্ন পুল এবং পাউন্ড। সো এত কিছু জানা দরকার নেই ইঞ্জিন সম্পর্কিত, যেহেতু আমরা ইঞ্জিন নিয়ে আলোচনা করতে আসিনি। সো এটাও একটা ইঞ্জিন। জাস্ট চিন্তা করেন, এটা মেবি পাখা, আমি এতটুকু
আইডিয়া নেই, আবার এত বিস্তারিত লেখাও নেই এখানে। আপনার এখানে বাচ্চা আছে, বাচ্চারা বোর হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তারা আপনার বিরক্ত করতেছে, তাদের জন্য এখানে একটি বিমান বাহিনী জাদুঘরে রয়েছে পার্কের সিস্টেম। সো এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে, 2 বছর বাচ্চাদের উপরে টিকিট ক্রয় করতে হবে। সো এই হচ্ছে পার্কে আপনার প্রবেশ মূল্য 10 টাকা। জাস্ট একটু দেখাই। সো বাচ্চারা আসলে বাচ্চারা ইজিলি এখানে খেলতে পারবে। আপনারা ঘুরতেছেন, তারা বিরক্ত করতেছে, তাদেরকে আপনি পার্কে দিয়ে ছেড়ে দেন। সো বাচ্চারাও সেফ, কারণ এখানে বিমান বাহিনীর এইখানে সম্পূর্ণ সিকিউরিটি আছে। সো আপনার বাচ্চারা সম্পূর্ণ সেফ থাকবে, কারণ এখানে 2 জন আপনার সামরিক বাহিনীর লোক রয়েছেন, তারা সার্বক্ষণিক বাচ্চাদের বা যারা খেলতেছেন বা আছেন তাদেরকে পাহারা দিচ্ছে। সো সেফটি নিয়ে কোনো সমস্যা নেই, আপনি আপনার সন্তানদের চাইলে এখানে রেখে আপনার সম্পূর্ণ বিমান জাদুঘরটি ভিজিট করতে পারেন। দেখেন পার্কটা সুন্দর সুন্দর, এখানে দোলনা আছে, এখানে আছে আপনার বিমান আছে, আপনার এখানে সুরসুরি খায়, এটা কি বলে আমার খেয়াল নেই। সো বিভিন্ন রকমের খেলনাধুলার অপশন রয়েছে। সো এখানে রকেট, এই যে রকেটগুলো আমরা দেখি বিমান ছেড়ে দেয়, সো এই রকেটের জাস্ট একটু দেখাই। এই হচ্ছে রকেট, এটা হচ্ছে UB-60 হল, একটি সেভিয়ার ভিত্তিক রকেট পড। জার্মান বাহিনী দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রকেট পডটি ভিত্তি করে ডিজাইন করা হয়েছিল। এটা MiG-21 এবং UB-16 রকেট পড হিসেবে ব্যবহৃত। সো জাস্ট আমি এখান থেকে আপনাদের একটু দেখানোর ট্রাই করি। এই বোম, আমরা যে দেখি যে বোম ফালায়, সেই বোম, এই বোমটা সাধারণত MK-7 স্টাইল ইউনিট 107, একটি ব্রিটিশ অরিজিনাল বোমা, যার দৈর্ঘ্য 15 ইঞ্চি এবং প্রস্থ 16 ইঞ্চি। জাস্ট দেখেন। আচ্ছা, আমরা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের আরেকটি দেখা যাচ্ছে এয়ারক্রাফটের দিকে চলে আসি, যেটার নাম হচ্ছে D3। তো আমরা যদি এয়ারক্রাফটের দিকে যাই, সো আমি জাস্ট একটু ঘুরে আপনাদের দেখাই। এই সাইডে রয়েছে কিন্তু ইন্ডিয়ান এয়ারক্রাফট, আর এই ইন্ডিয়ান এয়ারক্রাফটটা দেখাচ্ছে DC-3। সো এয়ারক্রাফট কিন্তু অনেক বড়। আপনারা চাইলে কিন্তু এই ইন্ডিয়ান এয়ারক্রাফটটার ও উঠতে পারবেন। আপনাকে খরচ করতে হবে 30 টাকা। সো এয়ারক্রাফটটাতে উঠবো না, জাস্ট এয়ারক্রাফটটা দেখি। যেহেতু ইন্ডিয়ান জিনিস বয়কট করছি, সো এই জন্য এয়ারক্রাফটে উঠলাম না। সো আমি যদি দেখাই, এখানে ওয়াশরুমের ব্যবস্থা হয়েছে। তো এই পাশে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য রয়েছে আপনার স্ট্যাচু। সেগুলো হচ্ছে যেমন হাতির স্ট্যাচু রয়েছে, বাচ্চারা চাইলে উঠতে পারবে। এখানে সিংহ রয়েছে, এখানে ক্যাঙ্গারু, ব্যাংক। সো এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে পার্ক আছে। পার্ক কিন্তু ওই সাইডেও আছে, এই সাইডেও আছে। ওই সাইডে ছিল 10 টাকা করে, বাট এই সাইডে মেবি আরেকটু বেশি টাকা। সো সামনে যাব, দেখবো, জাস্ট একটু দেখাই। এখানে কিন্তু ডাইনোসরও রয়েছে, চাইলে বাচ্চারা এসে ডাইনোসরের সাথে খেলাধুলা করতে পারবে। এটা কিন্তু একটা ফ্যামিলি বান্ধব পার্ক। এখানে আপনি যেমন হিস্ট্রি জানতে পারছেন, এবং এসে ভালো একটা কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে, বা আপনি আপনার প্রিয় মানুষের সাথে এসেও কাটাতে পারতেছেন। এক নিমেষে দেখা হইলো, হিস্ট্রিও জানা হইলো, অনেক কিছু দেখলেন। এই দেখেন ব্যাঙ, এখানে গাছ রয়েছে, এখানে রয়েছে জিরাফ। জাস্ট আমি সামনে যে দেখাই। আমরা এখন এটার সামনের দিকে যাচ্ছি। সো এইখানে বৃষ্টি হলে জন্য, বৃষ্টি হলে কিন্তু এটা আশ্রয় হিসেবে বেস্ট একটা অপশন। সো আমরা বাঘের মুখের ভিতরে চলে গেলাম। জাস্ট এই সাইডটা দেখেন, এই সাইডে কিন্তু বিমান টিমান নেই। না, বিমান নাই বলতে না, এয়ারক্রাফট রয়েছে দূরে। সো এখানে দোলনা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আপনার মিউজিয়ামের যে হচ্ছে আপনার এখানে ক্যাফেটেরিয়া রয়েছে। সো এখানে আপনি চাইলে রাইড রয়েছে, বিভিন্ন রাইড, যেমন দোলনা রাইড রয়েছে, যেগুলো হচ্ছে আপনার টিকিটের বিনিময়ে আপনি উঠতে পারবেন। সো এখানে রয়েছে যে এখন ওই যে চরকার মতো যেটা উপরে নিচে করে, সো এটার টিকিটটা সাধারণত 50 টাকা করে। তো আপনি যদি এটাতে উঠেন, এটাতে উঠলে আপনাকে গুনতে হবে 50 টাকা করে।
আর আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে দোলনা রয়েছে, আবার ছোট রাইড বাচ্চাদের জন্য, ওটা জনপ্রতি 10 টাকা 2 বছরের ঊর্ধ্বে। বাট এটাতে উঠলে গেলে আপনাকে গুনতে হবে 50 টাকা করে জনপ্রতি। সো এখানে বাচ্চাদের হেলিকপ্টার রয়েছে, তারপর আরো কিছু রয়ে এটা হচ্ছে জাম্পিং ফ্রগ, অর্থাৎ এখানে বসে জাম্প করবে মেবি। আর জাম্পিং ফ্রগে আপনাকে উঠতে হলে আপনাকে গুনতে হবে 40 টাকা করে। ওই পাশে রয়েছে বেবি ট্রেন, যেটা হচ্ছে আপনাকে গুনতে হবে 40 টাকা করে। সো এইখানে জিপ রয়েছে, আমি যদি জিপটা দেখাই, সো জিপটার প্রাইস মেবি 40 টাকা করে। সো এত অংশ ঘোরাবে আপনাকে সম্ভবত 1 থেকে 2 বার, 40 টাকা করে। জাস্ট এখানে দেখাই, এটা হচ্ছে ফেরিস হুইল, আর সামনে যেটা ফেরিস হুইল, বা এটা যদি দেখাই ব্লু অয়েল উইট, জনপ্রতি 30 টাকা করে। এটা 30 টাকা করে। টিকিট ছাড়া রাইডে অবদান করলে 500 টাকা জরিমানা। সো টিকিট নিয়ে অবশ্যই উঠবেন। সো ক্যাফেটেরিয়া, আপনি আসছেন একটা খাবার খেতে যাচ্ছেন, আপনার লাঞ্চ বা ডিনার, এখানে তো ফুড মেনু রয়েছে, আপনি চাইলে লাঞ্চ ও ডিনার করতে পারেন। এটা হচ্ছে ফেরিস হুইল। আচ্ছা, এটা হচ্ছে ফেরিস হুইল। এখানে উঠতে গেলে আপনাকে গুনতে হবে জনপ্রতি 40 টাকা করে। সো ফেরিস হুইলে যেতে হলে আপনাকে 40 টাকা গুনতে হবে। এটা হচ্ছে বিমান জাদুঘরের আপনার ক্যাফেটেরিয়া। এখানে হচ্ছে ক্যাফে এয়ার নামে এখানে ক্যাফেটেরিয়া রয়েছে। সো এখানে তো চাইলে আপনার লাঞ্চ বা ডিনার করতে পারেন, বা হচ্ছে দেখা যাচ্ছে ফাস্ট ফুড প্লেটার এখানে আছে। আমি খাবার মেনুটা যদি দেখ, এটা হচ্ছে ফুড মেনু ক্যাফে এয়ারের। সো এখানে দেখা যাচ্ছে প্লেটার রয়েছে। সো এখানে দেখা যাচ্ছে ফুড মেনুটা দেখা যাচ্ছে ভালোই, যেমন এখানে বর্তমানে 2টা ফুড মেনু প্রাইস বলা আছে। সো জাস্ট একটু সামনে থেকে দেখাই ক্যাফে এয়ার। সো ক্যাফে এয়ারের ফুড মেনু এবং ক্যাফে এয়ারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর। এখানে আরেকটা যেমন দেখাচ্ছে, ওইখানে জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর, বাট ওই জায়গায় যেতে হলে আপনাকে টিকিট নিতে হবে। এখানে রয়েছে বাঘ, তারপর হচ্ছিল আপনার জিরাফ, তারপর হচ্ছিল জেব্রা, আর একটা কি আসলে আমি ভুলে গেছি। সো এখানে বসে আপনি চাইলে চা কফি খাইতে পারতেছেন, একটা অন্যরকম পরিবেশ। সো আমরা ওই এরিয়াতে যাব, যাওয়ার আগে যদি একটু ঘুরে দেখাই, স্ট্রাইকিং, এটা হচ্ছে স্ট্রাইকিং কার। সো স্ট্রাইকিং কারে আপনি জনপ্রতি 80 টাকা করে স্ট্রাইকিং কারের মজা নিতে পারবেন, অর্থাৎ আপনি কার চালাতে পারবেন। এই এরিয়াতে আমরা যেতে চাচ্ছিলাম, বাট এই এরিয়াতে টিকিট কাটার যে লোক ছিলেন তারা নেই। কারণ এখানে সুন্দর করে বলা আছে, যদি আপনি টিকিট না কেটে যান 500 টাকা জরিমানা। সো 500 টাকা জরিমানা না দেওয়ার কারণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু লোক নেই। অলরেডি 4:30টার উপরে বাজে, আর 30 মিনিট যেহেতু রয়েছে, সম্ভবত আপনাদের এই ভিতরের অংশটুকু দেখাতে পারছি না। বাট ভিতরের অংশটুকু টু মাচ সুন্দর, ছবি তোলার জন্য বেস্ট একটা অপশন। আর আমি এখন আপনাদের এখান থেকে নিয়ে যাবো আরো কিছু অংশ দেখানোর জন্য। আমরা কিন্তু অলরেডি চলে আসছি বিমান জাদুঘরের আরেকটা অংশে। সো এখানে ট্রেন রয়েছে, আমার সামনে যাব, ট্রেন এবং বোটের ব্যবস্থা রয়েছে। সো এই পরিবেশটা কিন্তু আসলেই খুব সুন্দর। জিরাফ রয়েছে দেখা যাচ্ছে। ওই আবার বলা, যে কোনো ফুল ফল ছিললে 500 টাকা জরিমানা। মেন কথা, এখানে যদি কিছু করেনি জরিমানা খাবেন সর্বোচ্চ 500 টাকা। সো যদি জরিমানা খাওয়ার শখ থাকে এবং পকেটে বেশি টাকা থাকে, তাহলে অবমাননা করবেন, অর্থাৎ নিয়মকানুন অবমাননা করলেই জরিমানা খাচ্ছেন। সো সাজেশন থাকবে, বিমান জাদুঘরটা সবার জন্য যেহেতু উন্মুক্ত রয়েছে অনেক কিছু। সো এখানে আমরা এমন কিছু না করি যেতে হচ্ছে আমাদের পরিবেশ নষ্ট হোক, বা আমরা দেখাচ্ছি এখানে খাবার খেয়েছি, আমরা এখানে সেখানে আমাদের খাবারের উৎকৃষ্ট অংশ, যেমন পানির পট বা পানির বোতল, এগুলো না ফেলি, আমরা এগুলোকে নিকটস্থ ডাস্টবিনে আমরা ফেলি, যেখানে পরিবেশটা সুন্দর থাকে এবং আমরা বা আমাদের আরও পাশে যারা গেস্ট বা অতিথি আসবে বা যারা এখানে ঘুরতে আসবে, তারা যেন এই জিনিস জায়গাটাকে উপভোগ করতে পারে। আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি বিমান জাদুঘরটা অনেকটুকু শেষ করেছি, বাট সময় স্বল্পতার কারণে আমরা সবটুকু শেষ করতে পারছি না। সো এটা হচ্ছে বিএনএফ রকেটের একটা মডেল। সো রকেটের মডেলটা রয়েছে সাথে, আহ, এটা আসলে আমি কি জানি না। সো এটা তো গেলাম, এখানে কিন্তু বড় মাপের একটা ট্রেন রয়েছে, আপনি ট্রেনে করে ঘুরতে পারবেন। সো ট্রেনে করে এই যে পুকুরটা আছে সামনে, পুকুরটা আপনি ঘুরতে পারবেন। সো এটার টিকিট হচ্ছে জনপ্রতি 70 টাকা করে। এই খেয়াঘাটের ট্রেনটাতে উঠতে গেলে, অন্তনগর এক্সপ্রেসে উঠতে গেলে আপনাকে গুনতে হবে 70 টাকা করে।
সো এইটা কিন্তু আপনাকে সম্পূর্ণ এরিয়াটা ঘোরাবে, অর্থাৎ আপনার এই পুকুরটাকে এরিয়াটা ঘুরিয়ে নেবে। এবং 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে।